নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। সম্প্রতি ভারতীয় সেনা মায়ানমারের উপর একটা বড় ধরনের ড্রোন স্ট্রাইক করে। এই ড্রোন হামলা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার উপর একটা বড় প্রভাব ফেলেছে। এই বিষয়টা শুধুমাত্র আসামের জন্যই নয়, পুরো ভারতের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব যে উলফা আই এই গ্রুপটা কি, এবং সম্প্রতি ভারত যে ড্রোন হামলা করলো এটা কেন এত আলোচনা করা হচ্ছে। এই সব প্রশ্নের উত্তর আমি খুব সহজ ভাষায় আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। 2025 সালের 13 জুলাই উলফাই দাবি করে যে মায়ানমারে তাদের ঘাঁটির উপর ভারতীয় সেনাবাহিনী একটা বড় মাপের ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার ফলে তাদের সিনিয়র কমান্ডার নয়ন মেধি, গণেশ অসম এবং প্রদীপ অসম সহ প্রায় 19 জন সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। এই হামলায় প্রায় 100টির বেশি ড্রোন হামলা করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। তবে ভারতীয় সেনা এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই অভিযানের তথ্য অস্বীকার করেছে। এমনকি ভারতীয় সেনাও কিন্তু এই তথ্য দিতে অস্বীকার করেছে। তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এটা কি একটি গোপন অভিযান ছিল, নাকি এর পেছনে কোনো একটা বড় গল্প আছে। প্রথমে আমরা জেনে নিই যে এই উলফা গোষ্ঠী এটা কীভাবে তৈরি হয়েছিল। এই সংগঠনটি 1979 সালে 7 এপ্রিল শিবসাগরের ঐতিহাসিক রংঘরে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল ভারতীয় ফেডারেশন থেকে আসামকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন সার্বভৌম আসাম রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে যেসব ইনলিগ্যাল ইমিগ্রেন্টদের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটে এই সংগঠনটা তৈরি করা হয়েছিল। এই গোষ্ঠীর মাধ্যমে তারা আসামের অধিবাসীদের অধিকার এবং পরিচয় রক্ষার দাবি নিয়ে একটা সশস্ত্র সংগ্রাম শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উলফার মধ্যে একটা বিভেদ দেখা যায়। 1992 সালে এবং পরবর্তীতে 2011 সালে এই সংগঠনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যাদের মধ্যে একটা হচ্ছে উলফা আর একটা হচ্ছে উলফা আই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। প্রথমেই আমরা বুঝে নিই যে এই উলফা এবং উলফা আই দুটো কিন্তু এক নয়। উলফা মানে হচ্ছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম। এই সংগঠনটি 1979 সালে তৈরি হয়েছিল, যারা আসামের স্বাধীনতার দাবি নিয়ে লড়াই শুরু করেছিল। কিন্তু বছরের পর বছর ধরে উলফার একটি অংশ ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসছে এবং তারা স্বাধীনতার দাবি ছেড়ে আসামের জন্য তাদের অধিকার এবং উন্নয়নের প্যাকেজ চাইছে, যাতে আসামের মধ্যে আরও ভালো উন্নয়ন করা যায় এবং তাদেরকে সরকার আরও সাহায্য করে। কিন্তু উলফা আই এটা কিন্তু পুরো আলাদা। এই আই মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। এই গোষ্ঠীটি পরেশ বড়ুয়ার নেতৃত্বে চলে। এই গোষ্ঠীর প্রধান দাবি হচ্ছে যে তারা আসামকে ভারত থেকে আলাদা করতে চায় এবং তারা আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের কিছু অংশের মধ্যে তাদের তৎপরতা দেখা যায়, যার ফলে আমরা অনেক সময় দেখতে পাই যে সরকারি কর্মকর্তা, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলা করে। তবে কিন্তু আসামের মানুষ এখন বর্তমানে এই গোষ্ঠীকে সমর্থন করে না। আসামের মানুষ তারা এখন নিজেদেরকে ভারতীয় বলে পরিচয় দিতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আর তার জন্যই কিন্তু আসাম মানুষ ভারতের মধ্যে থাকতে চায়। এই গোষ্ঠীর কথা মেনে তারা চলতে যায় না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই উলফা আই কেন মায়ানমারের জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। দেখুন, আসামের সীমান্তর কাছে এই মায়ানমারের সাংঘাই অঞ্চলে তাদের একটা ঘাঁটি রয়েছে। যখন তারা ভারতের চাপের মধ্যে পড়ে তখন তারা ভারত থেকে মায়ানমারের জঙ্গলের মধ্যে পালিয়ে যায়, আর সেখানে গিয়ে তারা নিজেদেরকে আবার পুনর্গঠন করে এবং নতুন করে হামলার পরিকল্পনা করে। কিন্তু এই ঘটনায় বলা হচ্ছে যে মায়ানমারের জঙ্গলের মধ্যে ভারতীয় সেনা প্রায় 100টির বেশি ড্রোন একসঙ্গে অ্যাটাক করে, যার ফলে তাদের অনেকজন সদস্য একসঙ্গে মারা যায়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে মায়ানমারের সরকার কি এই গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। দেখুন, 2010 সাল থেকে মায়ানমার ভারতকে বলে আসছে যে এই উলফা আইয়ের নেতা পরেশ বড়ুয়াকে ভারতকে ধরিয়ে দেওয়ার জন্য সাহায্য করতে যায়। তারা বেশ কয়েকবার কিন্তু গোয়েন্দা তথ্য দিয়েছে। কিন্তু বর্তমানে মায়ানমার তারা নিজেই একটা জটিল পরিস্থিতির মধ্যে রয়ে গেছে। তাদের দেশের মধ্যে এখন সামরিক শাসন চলছে এবং অনেক গোষ্ঠী কিন্তু এই সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়ছে, যার ফলে মায়ানমার সরকার তারা নিজেই তাদের দেশের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এই অস্থিরতার কারণের জন্য ভারতের পক্ষে উলফা আইয়ের বিরুদ্ধে মায়ানমারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা কিন্তু কঠিন হয়ে পড়ছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই উলফা আই কেবলমাত্র তারা নিজেদের শক্তিতে এতটা তৎপরভাবে চালাতে পারে না। এখানে গোয়েন্দা তথ্য অনুসারে জানা যাচ্ছে যে পাকিস্তানের আইএসআই এবং চীনের কিছু সংস্থাও কিন্তু পরোক্ষভাবে তাদেরকে অস্ত্র এবং অর্থ দ্বারা সমর্থন করছে। অনেক সময় যখন এই টেররিস্টদের মারা হয় তখন কিন্তু তাদের কাছ থেকে চীনের অস্ত্র পাওয়া যায়, আর এখান থেকে আমরা বুঝতে পারছি যে চীন এই গোষ্ঠীগুলোকে সমর্থন করছে। এই বৈদেশিক সমর্থনের জন্য কিন্তু এই উলফা আই এতদিন ধরে তাদের কার্যক্রমকে চালিয়ে যেতে পারছে। এটা ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জের সৃষ্টি করছে, কারণ যখন কোনো বাইরের শক্তি এই গোষ্ঠীগুলোকে সমর্থন করে তখন তাদেরকে নির্মূল করা কিন্তু কঠিন হয়ে পড়ে। তবে সম্প্রতি ড্রোন হামলা এবং উলফা আই গোষ্ঠীদের আত্মসমর্পণ ভারতের জন্য কিন্তু একটা ইতিবাচক সংকেত। উদাহরণস্বরূপ সম্প্রতি 30 কেজি বিস্ফোরক একটা জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে, যেটা উলফা আইয়ের পরিকল্পনার জন্য একটা বড় ধাক্কা। 1990 থেকে 2000 সালের দিকে এই উলফা আই বাংলাদেশের মধ্যে ঘাঁটি তৈরি করেছিল। তবে 2009 সালের পর থেকে বাংলাদেশ সরকার এই উলফা নেতাদের গ্রেপ্তার করে ভারতের কাছে হস্তান্তর করে দেয়, যার ফলে সংগঠনের প্রভাব ধীরে ধীরে কিন্তু কমে যায়। কিন্তু বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের জন্য এই সংগঠনের প্রভাব কিন্তু বর্তমানে একটু বেশি দেখা যাচ্ছে, যার ফলে মনে হচ্ছে যে এই গোষ্ঠী আরও বেশি অ্যাক্টিভ হতে চলেছে। তবে এই ড্রোন হামলা যদি সত্যি ভারতের কাজ হয় তবে এটা দেখায় যে ভারত এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে সীমান্তের বাইরের হুমকিকে মোকাবিলা করতে সক্ষম। এই ড্রোন প্রযুক্তির ব্যবহার ভারতের নিরাপত্তা কৌশলের একটা নতুন মাত্রা যোগ করেছে। এটা কেবলমাত্র উলফা আইয়ের জন্যই নয়, অন্যান্য যেসব টেররিস্ট সংগঠনগুলো আছে তাদের জন্য কিন্তু একটা বড় সতর্কবার্তা।
এই ঘটনা শুধুমাত্র নিরাপত্তা বিষয় নয়, এটা উত্তর পূর্ব ভারতের উন্নয়নের সঙ্গে জড়িত। ভারতের একটি দীর্ঘদিনের স্বপ্ন হচ্ছে যে ভারত, মায়ানমার এবং থাইল্যান্ড এই তিনটি দেশের মধ্যে একটা সড়ক তৈরি করা। এই সড়ক ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মায়ানমার এবং থাইল্যান্ডের সঙ্গে সংযুক্ত করবে, যার ফলে এই মহাসড়ক দিয়ে তাদের বাণিজ্য, পর্যটন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা বিশাল সম্ভাবনা তৈরি করবে। ইতিমধ্যেই কিন্তু আসিয়ান দেশগুলোর সঙ্গে ভারতের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে, যেটা এই অঞ্চলের সম্ভাবনাকে আরও বাড়িয়ে যায়। কিন্তু মায়ানমারের এই অভ্যন্তরীণ অস্থিরতা এই স্বপ্ন বাস্তবায়নের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদি মায়ানমারের মধ্যে সরকার স্থিতিশীল থাকতো, তাহলে কিন্তু ভারত এই বিচ্ছিন্নবাদী সংগঠনগুলোকে সহজেই নির্মূল করতে পারত এবং উত্তর পূর্বাঞ্চলকে একটা বড় ধরনের ডেভেলপমেন্ট দেখা যেত। কিন্তু সম্প্রতি ড্রোন স্ট্রাইকের ফলে উলফা এই গোষ্ঠীগুলোর নেতারা যেভাবে আত্মসমর্পণ করছে, তা ভারতের জন্য একটা বড় সাফল্য। এই আত্মসমর্পণের মাধ্যমে তাদের গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছে, যেটা ভবিষ্যতে এই গোষ্ঠীগুলোকে নির্মূল করতে সাহায্য করবে। তাই ভারতের সামনে এখন দুটো লক্ষ্য। প্রথমত হচ্ছে এই উলফা এর মতো গোষ্ঠীগুলোকে নির্মূল করা, এবং দ্বিতীয়ত হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আরও ডেভেলপ করা। এবং এই অঞ্চলের মানুষের জন্য শিক্ষা, চাকরি এবং অর্থনৈতিক সুযোগ বেড়ে গেলে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রভাব অনেকটাই কমে যাবে। এখানে আমি আপনাদের কাছে জানতে চাইবো যে ভারত কোন ধরনের পদক্ষেপ নিলে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সহজেই নির্মূল করতে পারবে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।